Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. সবাই আল্লাহর কাছে হাজার শুকর, সবাই সুস্থ আছে, সুন্দর আছে, ভালো আছে এবং সুন্দর মতো ক্লাস করতে পারছি। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া কামনা করছি। যাই হোক, আমরা আজকে ইকোনমিক থট ক্লাসের 18তম লেকচার, আমরা চ্যাপ্টার 5 নিয়ে কাজ করছিলাম। তো আমরা চলে যাই আমাদের লেকচারে। 18তম লেকচার শেষ হয়েছে, আজকে 19তম লেকচার হবে, ঠিক আছে? তো স্লাইড দেখতে কোনো সমস্যা আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু একজন কনফার্ম করি। জি স্যার, শোনা যাচ্ছে, স্লাইডও ক্লিয়ারলি দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। জি স্যার। আজকে ইকোনমিক থটের যে চ্যাপ্টার 5 নিয়ে আমরা প্রায় চ্যাপ্টার 5 এর মাঝামাঝি পর্যায়ে আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ধ্যান ধারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া। চ্যাপ্টার 5 রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়াস নিয়ে আমরা কাজ করছি। সো বুক রেফারেন্সেস, কোন বইগুলো আমরা এখানে ইউজ করব, ম্যাক্সিমামই অনলাইন যে ভিউগুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব একটু খেয়াল করি। সেটা হচ্ছে ব্লক এম, ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট, 5th এডিশন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। Nagashiti, 1989, History of Economic Theory, North Holland. Eckland R.R. Havard, A History of Economic Theory and Method, McGraw-Hill. Scamter J, A History of Economic Analysis, Oxford University Press. Snowden, Brain, A Modern Guide to Macroeconomics and Introduction to Competing Schools of Thought. Scamteরের যে বইটা খুবই ইম্পর্টেন্ট। তো আর যেহেতু আমরা বাংলা মিডিয়াম, আমরা মনোরঞ্জন স্যারের যেটা বইটা আমরা ইউজ করব। কন্টেন্ট আজকের লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো, বুঝতে পারবো, আর আফটার ফিনিশিং দিস লেকচার আমরা কি কি জানতে পারবো। নাম্বার 1, কম্পারিজন অফ ক্যাপিটালিস্টিক এন্ড সোশ্যালিস্টিক ইকোনমিক উইথ ইসলামিক ইকোনমিক। ইসলামী ইকোনমিক্সের সাথে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে তুলনা, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। Number 2, Karl Marx analysis regarding capitalism and its evolution. তো পুঁজিবাদ এবং এর বিকাশ সম্পর্কে কার্ল মার্কসের বিশ্লেষণ। ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ, ইভলিউশন মানে বিকাশ। পুঁজিবাদ এবং বিকাশ সম্পর্কে কার্ল মার্কসের বিশ্লেষণ। এরপরে যেটা আমরা জানতে পারবো, নাম্বার 3, ইভালুয়েশন অফ কার্ল মার্কস থিওরি। ইভালুয়েশন মানে মূল্যায়ন। তো কার্ল মার্কস তত্ত্বের অথবা বিশ্লেষণের মূল্যায়ন সম্পর্কে আমরা জানতে পারবো। কনসেপ্ট অফ রিলেটিভ সারপ্লাস ভ্যালু। রিলেটিভ সারপ্লাস ভ্যালু মানে আপেক্ষিক উদ্বৃত্ত যে তত্ত্ব, সেই তত্ত্ব রিলেটিভ সারপ্লাস ভ্যালুটা কি, কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা সম্পর্কে জানবো। নাম্বার 5, ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট এন্ড রিলেটিভ সারপ্লাস ভ্যালু। পরম এবং আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য। পরম এবং আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা জানব। নাম্বার 6, হচ্ছে হাউ সারপ্লাস ভ্যালু ইজ ক্রিয়েটেড। সারপ্লাস ভ্যালু কিভাবে ক্রিয়েটেড হয়, মানে উদ্বৃত্ত মূল্য কিভাবে সৃষ্টি হয়, সেটা সম্পর্কে মূলত আমরা
জানবো মোটামুটি বিষয়। এই হচ্ছে আমাদের আজকের টপিক। আজকে এই লেকচার শেষে আমরা কি কি জানবো, ঠিক আছে? সো এরপর আমি চলে যাই। তো আজকে আমাদের থিওরিটা হবে কি টপিকে। সো আজকে আমাদের যে টপিক কার্ল মার্কসের যে থিওরি সেটা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব, কিন্তু সেটা আলোচনা পূর্বে আমরা comparison of capitalistic and socialistic economic with Islamic economic, ইসলামী ইকোনমিক্স এর সাথে পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। নম্বর 1, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সাথে ইসলামী অর্থনীতির তুলনা নিচে আলোচনা করি। একটু খেয়াল করি, একটু আগে একটু রিক্যাপ করে নিই। পুঁজিবাদ কাকে বলে খেয়াল আছে সবার? পুঁজিবাদ অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যে অর্থনীতি উৎপাদন, ভোগ, বিনিয়োগের ক্ষেত্রে টোটালি গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকে, মানে সরকারি হস্তক্ষেপ থেকে সমস্ত সরকারের পুঁজিবাদের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ থাকে না। পুঁজিবাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে বেসরকারি পর্যায়ে, ঠিক আছে? তো তাদের উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন সবকিছু হচ্ছে মুনাফা অর্জনের জন্য, মুনাফাকে কেন্দ্র করে। তো সেখানে কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে না, গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবে না, এটাকে বলে পুঁজিবাদ। আর সমাজতন্ত্র হচ্ছে জাস্ট পুঁজিবাদের অপোজিট সাইড। যেহেতু এখানে সম্পদের মালিকানা পুঁজিবাদের কার বেসরকারি পর্যায়ে থাকে, আর ওখানে সমাজতন্ত্রতে মালিকানা টোটালি সরকারি পর্যায়ে। নাম্বার 2, পুঁজিবাদের ক্ষেত্রে উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টনের ক্ষেত্রে মূল চিন্তাধারা থাকতে হচ্ছে কি মুনাফা কিভাবে সর্বোচ্চ করা যায়, কিন্তু সমাজতন্ত্রে হচ্ছে উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টনের তাদের মূল চিন্তাধারাটা থাকবে হচ্ছে কিভাবে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করা যায়, সামাজিক কল্যাণ ম্যাক্সিমাইজ করা যায়, ঠিক আছে, সর্বোচ্চ করা যায়। এই ক্ষেত্রে হচ্ছে পুঁজিবাদের ক্ষেত্রে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকে না, সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ থাকে। এই হচ্ছে পুঁজিবাদের মোটামুটি একটা সিনারিও, যেগুলো আগে পড়ানো হয়েছে। তাহলে চলেন আমরা চলে যাই 1 নম্বর সংজ্ঞাগত পার্থক্য। ব্যক্তি মালিকানার সীমাহীন অধিকারের ভিত্তিতে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে ইচ্ছামতো সম্পদ উপার্জন ও ভোগের সুযোগ সৃষ্টিকারী ব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। পক্ষান্তরে সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে পুঁজিবাদী ব্যবস্থার তুলনায় অধিকতর উৎপাদন, সুষ্ঠু বন্টন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষ জনগণের আনুগত্যের ভিত্তিতে, কি বলছি একটু খেয়াল করি, কেন্দ্রীয় কর্তৃপক্ষ জনগণের যথাযথ আনুগত্যের উপর ভিত্তিশীল হয়ে যে নীতি অবলম্বন করে তাই হচ্ছে সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্রের ফ্যাক্টরটা কি হচ্ছে? সমাজতন্ত্র হচ্ছে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন, আর পুঁজিবাদ হচ্ছে কি? পুঁজিবাদটা হচ্ছে কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন, তাই না? এটাই এখানে মূল কথা। নাম্বার 2 হচ্ছে, আর ইসলামিক ইকোনমিক্স হচ্ছে এমন একটা সমাজবিজ্ঞান যা সুনির্দিষ্ট ধর্মীয় বিধিবিধানের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী নিয়ে কি করে সেটা আলোচনা করে, ঠিক আছে? এরপরে আসি নাম্বার 2, উৎস। পুঁজিবাদী বা সমাজতন্ত্র, এটা উৎসটা কোথা থেকে? এটা উভয় মানব চিন্তা প্রসূত, মানে কি ম্যান মেড, মানে পুঁজিবাদী অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি বা মিশ্র অর্থনীতি যাই বলি না কেন, which is totally consisted of man, human being. So এগুলো হলো টোটালি মানব কেন্দ্রিক বা মানুষের কাছ থেকে মানুষের চিন্তা ভাবনা প্রসূত ফল বলা যায় পুঁজিবাদী আর সমাজতন্ত্র। আর ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে সমগ্র জগতের স্রষ্টা রাব্বুল আলামিন মুহাম্মদ কর্তৃক প্রদত্ত। তো এক হচ্ছে পুঁজিবাদটা এবং সমাজতান্ত্রিক যে ইকোনমিক সিস্টেম, এটা হচ্ছে ম্যান মেড, অন্যদিকে ইসলামী ইকোনমিক্স আল্লাহ কর্তৃক প্রদত্ত। নাম্বার 3, মতাদর্শ। একটু খেয়াল করি, পুঁজিবাদী অর্থনীতি ধর্ম নিরপেক্ষ, তবে কখনো কখনো ধর্মকে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হয়, আবার ধর্মের অপপ্রয়োগও এতে দেখা যায়।
আর সমাজতান্ত্রিক অর্থনীতি ধর্মকে উপেক্ষা করে। পক্ষান্তরে ইসলামী জীবন বিধিবিধান থেকে ইসলামী অর্থনীতির উৎপত্তি। ঠিক আছে? তাই অর্থনৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলা এখানে বাধ্যতামূলক। সো একটু খেয়াল করি, পুঁজিবাদী হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর সমাজতান্ত্রিক হচ্ছে ধর্মকে উপেক্ষা করেছে। পুঁজিবাদী অর্থনীতিকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় নাই। সমাজতান্ত্রিক অর্থকে সমাজের স্বার্থ কিভাবে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করা যায় সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। পক্ষান্তরে ইসলামী অর্থনীতি কি বলছে? ইসলামী জীবন বিধান থেকে ইসলামী অর্থনীতির উৎপত্তি, তাই নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলা এখানে বাধ্যতামূলক। ঠিক আছে? ৪ নাম্বার হচ্ছে বিধিবিধান। বিধিবিধান একটু খেয়াল করি। ৪ নাম্বার হচ্ছে বিধিবিধান, জীবন পদ্ধতি বা বিধিবিধান যাই বলি না কেন, পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। এর ফলে এখানে শ্রেণী সংঘাত বিরাজ করে। সমাজতন্ত্র শ্রেণী সংঘাত রয়েছে। এখানে তথাকথিত সর্বহারার একনায়ত্ব দেখা যায়। কিন্তু ইসলামী অর্থনীতিতে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে সর্বক্ষেত্রে মানবিক সৎ গুণাবলী চর্চা করে। তাই এখানে শ্রেণী সংঘাত তার মানে কি? শ্রেণী সংঘাত কোথায় কোথায় উপস্থিত? শ্রেণী সংঘাত পুঁজিবাদীতেও আছে। শ্রেণী শ্রেণী সংঘাত সমাজতান্ত্রিক অর্থনীতিতে দেখা যায়। পুঁজিবাদীতে কিভাবে শ্রেণী সংঘাত থাকে? আমরা জানি উৎপাদন ক্ষেত্রে এক ধরনের থাকে হচ্ছে, উৎপাদন ক্ষেত্রে কি থাকে? উৎপাদন ক্ষেত্রে থাকে হচ্ছে এন্টারপ্রেনিউর, যারা কাজ করিয়ে নেয় লেবার দিয়ে, আর একটা হচ্ছে যারা কাজ করে। ২ ধরনের লোক দেখা যায়। এখন পুঁজিবাদী অর্থনীতিতে যার একটা ইন্ডাস্ট্রি আছে সে ১০ টা ইন্ডাস্ট্রি তৈরি করতেছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনীতিতে যেটা কি হচ্ছে, মানে পুঁজিবাদী অর্থনীতিতে একটা এন্টারপ্রেনিউর মালিক বা একটা প্রতিষ্ঠানের মালিক ব্যাংক থেকে লোন নিয়ে ১০ টা প্রতিষ্ঠান করতেছে। সে মুনাফা অর্জনই তার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সে যতটুকু তার শ্রমিককে যত অল্প পরিমাণে মজুরি দিচ্ছে, মানে শ্রমিক শোষণ করে সে বড়লোক হচ্ছে। বিষয়টা তাই। ঠিক? এখানে শ্রেণী সংঘাত বিরাজ করে। সমাজতন্ত্র শ্রেণী সংঘাত রয়েছে। তথাকথিত এখানে কিছু সর্বহারার একনায়ত্ব দেখা যায়। কিন্তু ইসলামী অর্থনীতিতে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে সর্বক্ষেত্রে মানবিক সৎ গুণাবলী চর্চা করে, তাই এখানে শ্রেণী সংঘাত। ৫ নাম্বার হচ্ছে ক্ষুধাভীতি। পুঁজিবাদী ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, ক্ষুধার কথা স্মরণ করা হয় না। সমাজতন্ত্রে ব্যক্তির স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এখানে ক্ষুধাবৃত্তির প্রশ্ন অবাস্তব, কিন্তু ইসলামে তাকওয়া বা ক্ষুধাবৃত্তি এর গুরুত্ব বেশি হয়। অর্থনৈতিক কাজেও আল্লাহকে স্মরণ করতে হয়। ৬ নম্বর হচ্ছে মানুষ সম্পর্কে ধারণা। পুঁজিবাদে মানুষকে সামাজিক জীব হিসেবে বিবেচনা করা হয়, আর সমাজতন্ত্রে মানুষ সামাজিক জীব, তবে সে সমাজের সদস্য হয়ে সমষ্টি প্রিয় নক। পক্ষান্তরে ইসলামী অর্থনীতিতে আল্লাহর খলিফা হিসেবে মানুষ সামাজিক, নৈতিক ও নাম্বার ৭ আর্থিক কল্যাণ। পুঁজিবাদী ও সমাজতন্ত্রে উভয় ব্যবস্থায় আর্থিক কল্যাণের কোনো ব্যবস্থা নেই। এতে কল্পনা বিলাসিতা মনে করা হয়, কিন্তু আর্থিক ক্ষতি হয় এমন কোনো অর্থনৈতিক কাজ ইসলামী অর্থব্যবস্থা কর্তৃক অনুমোদিত। নাম্বার ৮ হচ্ছে স্বাধীনতা। পুঁজিবাদী অর্থনীতিতে রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তির নিশ্চয়তা নেই। আর সমাজতন্ত্রে অর্থনৈতিক মুক্তি থাকলেও রাজনৈতিক ও আধ্যাত্মিক স্বাধীনতা থাকে না। অপরপক্ষে ইসলামী অর্থনীতিতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আধ্যাত্মিক মুক্তি এবং স্বাধীনতা রয়েছে। মানে ইসলামী অর্থনীতি সবগুলোতে প্রেজেন্ট আছে। পুঁজিবাদীতে রাজনৈতিক স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা নাই। সমাজতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা থাকলেও আধ্যাত্মিক স্বাধীনতা থাকে না, কিন্তু ইসলামী অর্থনীতিতে রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক সবকিছুরই স্বাধীনতা রয়েছে, মুক্তি এবং স্বাধীনতা। এরপরে আসি নাম্বার ৯ সামাজিক কল্যাণ। পুঁজিবাদী ও সমাজতন্ত্রে ব্যক্তি নিজের কল্যাণ নিয়ে
ব্যস্ত থাকে, সামাজিক কল্যাণের চিন্তা করার অবকাশ সেখানে নাই। কিন্তু ইসলামী অর্থনীতিতে নিজের প্রয়োজন মেটানোর সাথে সমাজের কল্যাণ তথা অন্যের প্রতি সহানুভূতি ও আর্থিক সহযোগিতা করা প্রতিটি ব্যক্তির ধর্মীয় কর্তব্য। নাম্বার 10, ইহলোক অথবা পরলোক। পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় ব্যবস্থায় ইহলোককেই প্রাধান্য দেওয়া হয়। এখানে পরলোকের জন্য চিন্তা বা কাজ করা অবাস্তব মনে করা হয়, কিন্তু ইসলামী অর্থনীতিতে ইহলোকের জন্য কাজ করার সাথে সাথে পরলোকেও প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে? নাম্বার 11, আলোচ্য বিষয়। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মূলত অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে ইসলামী অর্থনীতিতে অর্থনৈতিক উপাদান ছাড়াও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, নৈতিক উপাদান নিয়ে আলোচনা করে। নাম্বার 12, উৎপাদনের লক্ষ্য। পুঁজিবাদীদের উৎপাদনের লক্ষ্য হলো মুনাফা অর্জন, আর সমাজতান্ত্রিক উৎপাদনের লক্ষ্য হলো সামাজিক কল্যাণ, ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন ও রাষ্ট্রের অগ্রগতি লক্ষ্যে। রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে সেই লক্ষ্যে কাজ করা হতে পুঁজিবাদী অর্থনীতি। কিন্তু ইসলামী অর্থনীতিতে উৎপাদন করা হয় সমস্ত মানুষের মৌলিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে। এর জন্য গরিব ও নিঃস্ব যাদের ক্রয় ক্ষমতা নেই তাদের ক্রয় ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করা হয়। নাম্বার 13, অভাব সম্পর্কে ধারণা। পুঁজিবাদী ও সমাজতন্ত্রে যে কোনো দ্রব্য পাওয়া আকাঙ্ক্ষা হলো অভাব, এটি অসীম ও অনিয়ন্ত্রিত। অপরদিকে ইসলামী অর্থনীতিতে মানুষের সবকিছু পাওয়ার আকাঙ্ক্ষার নাম অভাব নয়, ধর্মীয় অনুমোদিত ও মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ পাওয়ার আকাঙ্ক্ষা হলো অভাব, এটি অনিয়ন্ত্রিত ও লাগামহীন নয়। নাম্বার 14, অগ্রাধিকার নির্ধারণ। পুঁজিবাদীতে অভাব পূরণে অগ্রাধিকারের বিষয়টি ব্যক্তি স্বেচ্ছাচার অধীন। অসংখ্য অভাবের মধ্যে যেটি পূরণ করলে সে অধিক তৃপ্তি পায় সেটি সে আগে পূরণ করে। আর সমাজতন্ত্রে ব্যক্তির অভিরুচির কোনো স্থান নেই, সেখানে অগ্রাধিকার নির্ধারিত হয় রাষ্ট্র কর্তৃক। পক্ষান্তরে ইসলামী অর্থনীতিতে অগ্রাধিকার নির্ধারণের বিষয়টি ইসলামী মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। নাম্বার 15, অর্থ উপার্জন। পুঁজিবাদ ও সমাজতন্ত্রে উভয় অর্থ উপার্জনে বৈধ ও অবৈধ পথ নিয়ে মাথা ঘামায় না, কিন্তু শরীয়ত কর্তৃক অবৈধ ঘোষিত পথে উপার্জন ইসলামী অর্থনীতিতে হারাম বা নিষিদ্ধ। ঠিক আছে? মানে পুঁজিবাদ সমাজতন্ত্রে বৈধ অবৈধ বলে কিছু নাই, তারা মাথা ঘামাবে না, কিন্তু ইসলামী অর্থনীতিতে বৈধ অবৈধ রয়েছে। অর্থ ব্যয়। পুঁজিবাদী ও সমাজতন্ত্রে অর্থ ব্যয়ের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা করা হয় না। ইসলামী অর্থনীতিতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে, দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা করা হয় এবং হারাম সর্ব অবস্থায় বর্জনীয়। ঠিক আছে? এছাড়াও আরো বেশ কিছু আমাদের আছে, বেশ কিছু পার্থক্য রয়েছে। হ্যাঁ, হালাল হারাম ছাড়াও পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক ব্যবস্থা মূলত অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। অন্যদিকে ইসলামী অর্থনীতি অর্থনৈতিক বিষয় ছাড়াও রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক উপাদান নিয়েও কি করে তারা কাজ করে। ঠিক আছে? তাছাড়া সম্পদের বন্টন পুঁজিবাদ ও সমাজতন্ত্রে, পুঁজিবাদে সম্পদের বন্টন ব্যক্তি তার ইচ্ছা মতো করতে পারে, কিন্তু সমাজতন্ত্রের সম্পদের বন্টন রাষ্ট্র কর্তৃক হয়। আর ইসলামী অর্থনীতিতে সম্পদ আহরণে ব্যক্তির স্বাধীনতা থাকলেও পুঞ্জীবিত করার কোনো অধিকার নাই। এরপরে আমরা যেটা জানবো পুঁজিবাদ এবং এর বিকাশ সম্পর্কে। পুঁজিবাদ এবং তার বিকাশ সম্পর্কে কার্ল মার্কসের যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিস সম্পর্কে আমরা জানবো। একটু খেয়াল করি। মার্কস অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বে 3 দিক থেকে অবদান রেখেছেন। তিনি ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেন, তিনি পুঁজিবাদী উন্নয়নের গতি সঞ্চারক শক্তিসমূহের বিস্তৃত বর্ণনা দেন এবং সবশেষে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের বিকল্প পথ নির্দেশ করেন।
পুঁজিবাদী সমাজে উৎপাদন সম্পর্কের উদ্ভব, বিকাশ ও পতন অনুসন্ধান করা হয় মার্কসের অর্থনৈতিক মতবাদের বিষয়বস্তু। মানে পুঁজিবাদী সমাজে কিভাবে উৎপাদন হবে, উৎপাদনের বিকাশটা কিভাবে হবে, পতন কিভাবে হবে তা নিয়ে যে অনুসন্ধান করা হয় তা মার্কসের অর্থনৈতিক মতবাদের বিষয়বস্তু। নিচে পুঁজিবাদের গতি সম্পর্কিত মার্কসীয় সূত্রগুলো আলোচনা করা হলো। পুনঃউৎপাদন, রিপ্রোডাকশন। মার্কসের মতে পুঁজিবাদী অর্থনীতিতে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা হয়। নাম্বার 1, কোন দ্রব্য বিক্রয়ের মাধ্যমে অর্থ রূপান্তরিত হবে। সি স্ট্যান্ডস ফর কমোডিটি। কমোডিটি মানে দ্রব্য, গুডস মানে দ্রব্য। হ্যাঁ, তো কোন দ্রব্য আমরা বাজারে যদি ধান নিয়ে যাই, সেটা বিক্রি করে আমি টাকা নিয়ে আসি, চাল নিয়ে যাই বিক্রি করে টাকা নিয়ে আসি, অন্যান্য যে কোনো দ্রব্য বিক্রয়ের মাধ্যমে যখন অর্থে রূপান্তরিত হবে। So commodity transforms to money after selling. কোন দ্রব্য বিক্রয়ের মাধ্যমে আমি অর্থে রূপান্তরিত। এরপর ক্রয়ের মাধ্যমে এই অর্থ পুনরায় দ্রব্যে রূপান্তরিত হবে। এই মানে দিয়ে আমার প্রয়োজনীয়, আমার মুরগি দরকার, শাকসবজি দরকার, মাছ দরকার, সেটা আমি কিনলাম, সেই মানিটা আবার কি হয়, দ্রব্যে রূপান্তরিত হবে। এটা হচ্ছে পুনঃউৎপাদন, রিপ্রোডাকশন। আমার কাছে যা আছে সেটা আমি সেল করব, সেল করে ওই প্রোডাক্ট সেল করব, দ্রব্য সেল করে মানে টাকায় রূপান্তর করব, আবার আমার যা যা দরকার সেটা আমি কিনলে ওই টাকাটা আবার দ্রব্যে রূপান্তরিত হবে। সেটাকে বলা হয় পুনঃউৎপাদন বা রিপ্রোডাকশন। এরপরে আসছে অর্থ যখন মূলধন হিসেবে প্রবাহিত হয় তখন একে শ্রমশক্তি বলে আর লেবার পাওয়ার বলে। এবং উপকরণ ক্রয়ে প্রাথমিক ব্যবহার করা হয়। কি বলেছি একটু খেয়াল করবে, অর্থ যখন মূলধন হিসেবে প্রবাহিত হয় তখন একে শ্রমশক্তি বলে এবং উপকরণ ক্রয়ে প্রাথমিকভাবে ব্যবহার করা হয়। মানে কিসে কনভার্ট হচ্ছে, কমোডিটিতে। কিন্তু যখন উৎপাদিত পণ্যের মূল্য বিক্রয়ের মাধ্যমে উসুল করা হয় তখন শ্রমের মূল্য এবং উৎপাদনের মূল্য, উৎপাদনের উপকরণ সমূহ কেবল বিবেচ্য হতে পারে। কি বলেছি একটু খেয়াল করি। অর্থ যখন মূলধন হিসেবে প্রবাহিত হয় তখন একে শ্রম শক্তি বলে, ঠিক আছে, লেবার পাওয়ার বলে এবং উপকরণ করে প্রাথমিকভাবে ব্যবহার করা হয়। অর্থ মূলধন হিসেবে প্রবাহিত হয়। একটা লেবার আমার কাছে আসলো, সে কাজ চাইলো, আমি মূলধন দিয়ে তাকে সেটআপ দিয়ে তাকে উৎপাদনে সহায়তা করলাম। এখন এই মূলধন দিয়ে যখন আমি উপকরণ ক্রয়ে ব্যবহার করব তখন মানিটা কিসে চলে যাবে, উপকরণ ক্রয়ে। কিন্তু যখন উৎপাদিত পণ্যের মূল্য আমি এরপরে তাদেরকে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইন্টারপ্রিটার দিয়ে আমি উৎপাদন করলাম, ধরেন শার্ট প্যান্ট উৎপাদন করলাম, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্যের মূল্য বিক্রয়ের মাধ্যমে উসুল করা হয় তখন শ্রমের ভ্যালু এবং উৎপাদনের উপকরণ কেবল বিবেচ্য হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, উৎপাদিত পণ্য যখন আমি বিক্রয়ের মাধ্যমে টাকা আমার কাছে আসলো তখন শ্রমের ভ্যালু অফ লেবার এবং উৎপাদনের উপকরণ সমূহ কেবল বিবেচ্য হতে পারে, এটা তাদের মতে। এভাবে উদ্বৃত্ত মূল্য উৎপাদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়। উদ্বৃত্ত মূল্য মানে কি, আমার আয় থেকে ব্যয় বাদ দিব। আয় হচ্ছে 10 লাখ টাকা, ব্যয় হচ্ছে 5 লাখ টাকা, তাহলে উদ্বৃত্ত থাকলো কত, 5 লাখ টাকা। সেই 5 লাখ টাকা এই উদ্বৃত্ত আবার মূল্য উৎপাদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়। এখানে আবার উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে সি কমোডিটি এম প্রাইম বলতে কি, আবার সেটা মানিতে ট্রান্সফার হবে। এই এম প্রাইম গ্রেটার দেন এম সম্পর্কে দেখা যাবে এই প্রাথমিক মূল্য আর সারপ্লাস মূল্য, এই মূল্যের ভিত্তিতে একটা সম্পর্ক রয়েছে যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উপরোক্ত দুটি চক্রের ভিত্তিতে পুনঃউৎপাদন প্রক্রিয়া চলতে থাকে। সরল পুনঃউৎপাদন এর মূল শর্ত হলো দুটো, কি কি একটু দেখে নিই। প্রতি সময় পুঞ্জীকৃত মূলধনের পরিমাণ একই, উদ্বৃত্ত মূল্য পুরোটা ভোগের জন্য নয়। পরবর্তী চিত্রে পুনঃউৎপাদন প্রক্রিয়াটি 4টি ফেজে দেখানো হলো। এই যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। দেখেন এটা ভালো করে আমরা চিত্রটা খেয়াল করব।
ভালো করে যদি আমরা চিত্রটা খেয়াল করি তাহলে আমরা বিষয়টা বুঝে যাব। দেখেন চিত্র থেকে দেখা যায় যে প্রাথমিক মুদ্রারূপী মূলধন মানি ক্যাপিটাল, স্থির মূলধন সি, পরিবর্তনশীল মূলধন ভি, ভি এ রূপান্তর হয়। চিত্র থেকে দেখা যায় যে অ্যাপ্লিকেশন অফ ক্যাপিটাল সি সেটা এবং পরিবর্তনশীল মূলধন ভি এ রূপান্তরিত হয়। পরিবর্তনশীল মূলধন ভি এ রূপান্তরিত হচ্ছে এবং দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে? উদ্বৃত্ত মূল্য এস বাই ভি হারে আহরিত হচ্ছে। ঠিক আছে? উদ্বৃত্ত মূল্য এস বাই ভি আকারে আহরিত হচ্ছে এবং তৃতীয় পর্যায়ে উৎপাদিত পণ্যের বিষয় তাদের মূল্য উসুল ভ্যালু রিলিজ করতে সমর্থ হয় এবং চূড়ান্ত স্তরে এখানে হচ্ছে উসুলকৃত মূল্যের অংশবিশেষ মূলধনে স্থানান্তরিত হয় এবং পণ্য অংশ পুঁজিপতিদের ভোগের জন্য বন্টন করা হয়। উদ্বৃত্ত মূল্যের একাংশ যদি মূলধন গঠন পুঞ্জীভূতকরণের জন্য ব্যবহার করা হয় তবে পুনঃ উৎপাদন বৃহৎ আকারে চালানো হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করি ব্যাপারটা একটু বুঝে নিই। অ্যাপ্লিকেশন অফ ক্যাপিটাল এখানে টোটালটা ক্যাপিটাল আছে। দ্বিতীয় ফেজে আমরা দিচ্ছি ভি, ভি হচ্ছে ভ্যালু এডিশন বা ট্রান্সফর্ম হচ্ছে পরিবর্তনশীল মূলধন। এই যে এই জায়গাটা পরিবর্তনশীল মূলধন, প্রোডাকশন অফ সারপ্লাস ভ্যালু। ঠিক আছে? রিয়ালাইজেশন অফ সারপ্লাস ভ্যালু, এরপরে রিপ্লেসমেন্ট অফ ক্যাপিটাল। আমি একটা ক্যাপিটাল নিয়োগ করলাম, নিয়োগ করার ফলে মানি ক্যাপিটাল স্থির মূলধন সি এখানে টোটালটাই করলাম। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এখানে কি রয়েছে সেটা পরিবর্তনশীল মূলধনে পরিবর্তিত হচ্ছে লেবার ভ্যালু এডেড এর মাধ্যমে। এখানে সেই লেবার দিয়ে থার্ড পেজে আমি প্রোডাকশন করলাম, প্রোডাকশন করে কি করছি? দ্রব্য বিক্রি করে আমার রিয়ালাইজেশন অফ সারপ্লাস ভ্যালু কতটুকু উদ্বৃত্ত আসলো সেটা নিয়ে আমি কাজ করলাম। সেই উদ্বৃত্ত যখনই আসলো সেটা ফোর্থ স্টেজে রিপ্লেসমেন্ট অফ ক্যাপিটাল আমার কতটুকু আসলো, ক্যাপিটাল কতটুকু আসলো সেটা নিয়ে আমরা কাজ করলাম। তখনই সেই ক্যাপিটাল এগেইন আমি ইনভেস্টমেন্টে যাব। ক্যাপিটালের সবকিছুটা আমি ভোগ করবো না, কিছু অংশ ভোগ করবো, বাকিটা ইনভেস্টমেন্ট করবো। সেটাই বলছি একটু খেয়াল করি আমরা বিষয়টা, যে ধরি আর হারে উদ্বৃত্ত মূল্য পুঞ্জীভূত হয় এবং এর পুরোটা পরিবর্তনশীল মূলধন ভি আকারে রয়েছে। এই যে বিষয়টা দেখছে, এই যে এখান থেকে আমি ইনভেস্ট করছি, আস্তে আস্তে মার্কসীয় প্রক্রিয়া এখানে করলাম, এখানে করার পরে এখানে একটা পরিবর্তনশীল মূলধনে থাকলো, আরেকটা হচ্ছে সি মূল্য ধরা থাকলো। এরপরে এখান থেকে দুইটা এখান দিয়ে এসে এদের মাধ্যমে আমি কি করতেছি? প্রোডাকশন করলাম, প্রোডাকশন সেটা বিক্রি করলাম, বিক্রি করলে এই ফোর্থ ফেজে টাকা আসলো। সো একটা অংশ কি হলো? ভোগের জন্য ব্যবহৃত হলো, আরেকটা অংশ এগেইনস্ট, যে এই তীর দ্বারা এগেইনস্ট ইনভেস্টমেন্ট বোঝায়। ঠিক আছে? বিষয়টা খুবই সোজা, একবার করে দেখে একটু বুঝে পড়লে এর মাত্র সোজা কোনো কিছু না। আর যদি না বুঝে পড়ি তাহলে এর মতো কঠিন আর কোনো কিছু না। আপনাদেরকে এটা একটু ভালো মতো করে বুঝতে হবে। বুঝলে আর কোনো কিছু না। নাম্বার 2 শোষণ ও উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। একটু বলি, পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের শ্রমশক্তি নিয়ে বেচাকেনা চলে। শ্রমিক দৈহিক ও মানসিক শ্রম ব্যয় করে ব্যবহারিক মূল্য তৈরি করে। এটা স্বাভাবিক। মিষ্টির কারখানায় বলা হয়েছে তার ব্রেন এবং দৈহিক শক্তি দিয়ে কাজ করতেছে, তাই না? শ্রমিকের শ্রমশক্তি পুঁজিপতি কিনে নেয়, মজুরি দিয়ে পুঁজিপতি ও শ্রমিকদের মধ্যে দর কষাকষি মাধ্যমে পুঁজিবাদী ব্যবস্থার সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। শ্রমশক্তি নিজের মূল্যের চেয়েও বেশি মূল্য সৃষ্টি করে। এই অতিরিক্ত মূল্য সরাসরি পুঁজিপতির পকেটে চলে যায়। পুঁজিপতি সমাজের উৎপাদনের উপকরণ সরাসরি পুঁজিপতির আয়ত্তে চলে আসায় যে উদ্বৃত্ত মূল্য বাড়াতে সচেষ্ট হয়। মার্কসের মতে মোট উৎপন্ন তিনটি বিষয়ের সমষ্টি। বিষয়গুলো হলো, এখানে কি বলছে? শোষণ। মেইন কনসেপ্টটা হচ্ছে শ্রমিক দৈহিক ও মানসিক শ্রম ব্যবহার করে ব্যবহারিক মূল্য তাদের তৈরি করে
তৈরি করলে সেটা কি না, পুঁজিপতি তার পুঁজির ভ্যালুয়েশনের কারণে এটা টোটালি সে কি করে, কিনে নেয়। তার যে অতিরিক্ত যে মূল্য আছে সেই মূল্যটা, ভ্যালু এডিশনটা তৈরি হয়, সেটা পুঁজিপতির পকেটে চলে যায়। তো মার্কসের মতে মোট উৎপন্ন ৩টি বিষয়ের সমষ্টি হলো, এক ক হচ্ছে স্থির মূল্য সি, খ হচ্ছে চলতি মূলধন ভি, ভি হচ্ছে শ্রম শক্তির মূল্য, স্থির মূল্য সি হচ্ছে কাঁচামাল ও যন্ত্রপাতির মূল্য, গ হচ্ছে উদ্বৃত্ত মূল্য সারপ্লাস ভ্যালু। ঠিক আছে? সো উৎপাদিত অর্থনীতিতে মোট মূল্যের অর্থনীতিতে উৎপাদিত যে মোট মূল্য রয়েছে, উৎপাদিত মোট মূল্যের এই ৩টি বিষয় নিয়ে মার্কস ৩টি অনুপাত গড়ে তোলেন। মার্কস কি ৩টি অনুপাত গড়ে তোলেন? একটা হচ্ছে S/V শোষণের হার, আরেকটা হচ্ছে এস উদ্বৃত্ত মূল্য, S/C+V নিয়োজিত মূলধনের মুনাফার হার, আর C/C+V পুঁজির আঙ্গিক গঠন। এই ৩টা। ঠিক আছে? এখন মার্কস জোর দিয়ে বলেন, পুঁজিবাদের উদ্দেশ্য হলো উদ্বৃত্ত মূল্য বাড়ানো, যা শোষণের হার বাড়ায়। উদ্বৃত্ত মূল্য বাড়ানোর জন্য পুঁজিপতি যে কৌশল অবলম্বন করে তা হলো শ্রম মোট শ্রম সময় বাড়ানো, মজুরি কমানো এবং শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ানো। নাম্বার 3, মুনাফার হারের ক্রমহ্রাসমান প্রবণতা। মার্কসের মতে পুঁজিপতিদের মধ্যে ক্রমাগত উদ্বৃত্ত মূল্য কক্ষিগত করার প্রবণতা এবং চলতি মূলধন বাদ দিয়ে স্থির মূলধন বাড়া হেতু মুনাফার হারে ক্রমহ্রাসমান প্রবণতা দেখা দিবে। নতুন নতুন উৎপাদন আয়োজনের ফলে পুঁজির আঙ্গিক গঠন C/C+V সম্প্রসারিত হয়। পুঁজির আঙ্গিক গঠনের সাথে মুনাফা হারের সম্পর্ক বিপরীত। মার্কস মনে করেন পুঁজিবাদ যান্ত্রিক স্তরে উপনীত হলে পুঁজির আঙ্গিক বিন্যাস সম্প্রসারিত হবে। ক্রমহ্রাসমান মুনাফার সম্মুখীন হয়ে পুঁজিপতি মুনাফার হার ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। এজন্য পুঁজিপতি শোষণের নতুন নতুন কৌশল উদ্ভাবন করবে। শ্রম সাশ্রয়ী কৌশলের জন্য পুঁজিপতিরা উঠে পড়ে লাগে, কিন্তু বাজারে পুঁজিপতিকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। পুঁজিপতিদের মধ্যে তীব্র প্রতিযোগিতার ফলে পুঁজির আঙ্গিক গঠন সম্প্রসারিত হয়, ফলে পুনরায় মুনাফার হার কমে যায়। এখানে ব্যাপারটা একটু দেখতে হবে। শ্রম সাশ্রয়ী কৌশলের জন্য পুঁজিপতিরা উঠে পড়ে লাগে, কিন্তু বাজারে পুঁজিপতিদের তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়। পুঁজিপতিদের মধ্যে তীব্র প্রতিযোগিতার পুঁজির আঙ্গিক গঠন সম্প্রসারিত হয়, ফলে মুনাফার হার কমে যায়। এটা হচ্ছে তাদের। 4 নম্বর হচ্ছে শিল্পের পশ্চাৎভাগ অবস্থানগত শ্রমিক শ্রেণীর সংখ্যা বাড়ায়। এখানে কি বলেছি একটু দেখি, যে প্রযুক্তিগত উন্নয়নের ফলে উদ্বৃত্ত শ্রম দেখা দেয়, পুঁজি সম্প্রসারণের ফলে শ্রমের প্রয়োজন কমে যায়, শ্রমিক ছাঁটাই উপযোগী উদ্ভাবন এবং আবিষ্কার শিল্প কাজে পশ্চাৎভাগে অবস্থানরত শ্রমিক শ্রেণীর সংখ্যা বাড়ায়। এই সুযোগ পুঁজিপতি শ্রমিকদের মজুরি কমিয়ে সর্বনিম্ন স্তরে নিয়ে আসে। এর ফলে সর্বহারা শ্রেণী বাড়তে থাকে। এখানে কি বলছে, টেকনোলজি যদি ডেভেলপমেন্ট হয় তাহলে কি উদ্বৃত্ত শ্রম, আগে 5 জন লেবার রাখতে, টেকনিক্যাল কাজের জন্য আমি যন্ত্র অ্যাপ্লাই করলাম বা মডার্ন মেথড অ্যাপ্লাই করার ফলে আমার শ্রম কম লাগবে, ফলে 5 জনের জায়গায় 2 জন লাগে, 3 জন সারপ্লাস লেবার। এই শ্রম দেখা যায় পুঁজি সম্প্রসারণের ফলে শ্রমের প্রয়োজন কমে যায়। শ্রমিক ছাঁটাই, উপযোগী উদ্ভাবন এবং আবিষ্কার শিল্প কাজে পশ্চাৎভাগে অবস্থানরত শ্রমিক শ্রেণীর সংখ্যা বাড়ায়। এই সুযোগে পুঁজিপতি শ্রমিকের মজুরি কমিয়ে, মানে কি, নতুন নতুন অ্যাডাপশন করলাম, এগুলা মেথড অ্যাডাপশন করলাম, যার ফলে কি হয়, প্রচুর পরিমাণ শ্রমিক বেকার হয়ে গেল। এখন শ্রমিক আগে থেকে কাজের জন্য, না এত শ্রমিক আছে, 100 জন আছে, আমার লাগবে হলো 50 জন বা 20 জন, তার মানে কি 100 জনই কাজ যাবে। আর এই ক্ষেত্রে যে পুঁজিপতিরা তাদের ইটা নামায় নিয়ে আসে, তাদের মজুরিটা। ঠিক আছে? এর ফলে সরবরাহ শ্রেণী বাড়তে থাকে। একটু খেয়াল করি, মার্ক্সীয় তত্ত্বের সূত্র থেকে বলা যায় যে পুঁজিবাদী
বিকাশের সাথে দুটো জিনিস স্পষ্ট ঘটে থাকে। কি কি ঘটে থাকে? সম্প্রসারিত পুনরুৎপাদন প্রক্রিয়ার ফলে পুঁজি ক্রমশ বাড়ে। পুঁজির এরূপ বাড়াকে পুঁজির কেন্দ্রিক ভবন বলা হয়। পুঁজিপতিদের মধ্যে সবসময় তীব্র প্রতিযোগিতা চলে। এর ফলে অধিকতর উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন দক্ষ পুঁজিপতি ছোট পুঁজিপতিদের বাজার থেকে সরিয়ে দেয়। এর ফলে পুঁজির কেন্দ্রীভবন হয়। ইভালুয়েশন অফ কার্ল মার্কস থিওরি। কার্ল মার্কস থিওরি যে মূল্যায়নটা আছে সেই মূল্যায়নটা আমরা এখন দেখব। যে মার্কসীয় তত্ত্বের বিশ্লেষণ বা মূল্যায়ন। একটু খেয়াল করি। পুঁজিবাদের বিকাশ এবং পরিণতি সম্পর্কে মার্কসের ব্যাখ্যা নিয়ে তর্কের শেষ নেই। মার্কসীয় বিশ্লেষণের যথেষ্ট অপরিপূর্ণতা রয়েছে। নাম্বার 1, প্রথমত প্রযুক্তির প্রভাব সম্পর্কে মার্কসীয় আলোচনা অগ্রহণযোগ্য। সুনির্দিষ্ট পেশার শ্রমিকরা প্রযুক্তির প্রসারের ফলে বেকার হতে পারে, কিন্তু তা চিরস্থায়ী সরবরাহ শ্রেণীর বিকাশ ঘটার মতো ব্যাপক নয়। প্রযুক্তিগত উন্নয়নের নিট ফলাফল হলো শ্রমিকের চাহিদা বাড়া। কারণ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিনিয়োগের মোট চাহিদা ও আয় বাড়ায়। মজুরি কমার মাধ্যমে সরবরাহ শ্রেণীর ক্রমবর্ধমান শোষণের মার্কসীয় বক্তব্য মুনাফা হার কণা সম্পর্কিত তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্বিতীয়ত, জোয়ান রবিনসনের মতে মুনাফা হারের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে মার্কসের আলোচনা তত্ত্বে সন্তোষজনক নয়। প্রকৃত মজুরির ন্যূনতম প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধতা থাকে। এই ধারণা পরিহার করলে মার্কসের মুনাফা হারের ক্রমহ্রাসমান প্রবণতা সম্পর্কিত তত্ত্ব টিকে থাকতে পারে না। তা না হলে তার আলোচনা বৈপরীত্য থেকে যায়। মার্কসের চিন্তা করতে পারেন না যে মজুরি স্থির থাকলে পুঁজিপতিরা মুনাফা কমে না বরং বাড়ে। এটা স্বাভাবিক, কারণ মজুরি স্থির থাকলে শোষণের হার বাড়ে, ফলে উৎপাদন বাড়ে। সুতরাং শ্রমিক মজুরি আগের মতো থাকলে পুঁজিপতির পাওনা বেড়ে যায়। অতএব শোষণের হার S/V এর তুলনায় পুঁজির আঙ্গিক গঠন C/C+V এইরূপ বাড়ে না, যাতে মুনাফার হার SC+V কমে যায়। মানে মার্কস বলছে যে মুনাফার হার কমে যাবে, কিন্তু এখানে আমি দেখতেছি মুনাফার প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মুনাফার হার কমে যায় না, বরং মুনাফার হার বেড়ে যায়। এরপর একটু খেয়াল করি। চিত্রে MN হলো আমাদের মজুরি রেখা, যা প্রতিটি মজুরি স্তরে সর্বোচ্চ মুনাফা হার প্রকাশ করে। আত্মতোষণ মজুরি বিবেচনায় পুঁজিপতিরা এই ধরনের প্রযুক্তি নিয়োগ করলে যা সর্বোচ্চ মুনাফার হার নিশ্চিত করে। এই অবস্থায় এ বিন্দু নির্দেশিত হয় মজুরির ও W স্টার। ঠিক আছে? মার্কসের মতে W স্থির থাকলে প্রযুক্তির পরিবর্তন হেতু এই আর স্টারটা কমবে, কিন্তু তখন নতুন প্রযুক্তি স্তরে এমন মজুরি রেখা থাকতে হবে যা আত্মতোষণ যে মজুরি W স্টার স্তরে সীমান্তের অভ্যন্তরে অবস্থান করে, এটার ভিতরে যাতে থাকে। এটি চিত্রের বি বিন্দু নির্দেশ করে। এই বি বিন্দুটা নির্দেশ করে। ঠিক আছে? বি বিন্দু নির্দেশ করতে পারে, কিন্তু এই নতুন প্রযুক্তিতে সরে যাওয়া সাময়িক ব্যাপার। কোনো কারণে যদি নতুন প্রযুক্তি চালু করা হয় এবং পুঁজিপতিরা এ থেকে বিতে সরে যায়, তাহলে তারা আবার এই বিন্দুতে ফিরে আসবে, কারণ এটি তাদের জন্য বেশি লাভজনক। এ থেকে বিতে সরে যায়, কিন্তু বি এর থেকে এতে চলে আসে, কারণ এটি তাদের জন্য কি হয়, বেশি লাভজনক। ত্রুটিপূর্ণ প্রত্যাশা কিংবা ভুল সংবাদ তাদেরকে সাময়িকভাবে অলাভজনক পথে ধাবিত করতে পারে, কিন্তু প্রযুক্তিগত পরিবর্তন অপরিবর্তিত না হয়, তবে আগের প্রযুক্তিকে সে প্রত্যাবর্তন করবে না, কারণ যথেষ্ট বোঝা মুশকিল। যদি দীর্ঘমেয়াদে নতুন প্রযুক্তি কাম্য হয়, তবে এর মজুরি রেখা পুনরায় সীমান্তের বাইরে অবস্থান করবে। এর অর্থ হলো W প্রাইমে স্থির থাকা অবস্থায় মুনাফা হার বাড়বে। 1 মিনিটেরও কম সময় আছে, আজকে আর আমি আগাবো না। এগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়াবো। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন।
Do you have any question regarding today's lecture? না স্যার। No, sir. ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো।